বেঙ্গল বার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে দেব এখনকার বাছাই করা সংবাদ। প্রথমেই হেডলাইন্স। নির্যাতিতা তরুণের অসহযোগিতায় কি অভিযুক্তের জামিনের কারণ? জোকাকাণ্ডে যা জানালেন পুলিশ কমিশনার। ফের শহরে ধর্ষণ, জেলবন্দি যুবকের মুক্তির কথা বলে স্ত্রীকে হেনস্থা, এফআইআর পার্কস্ট্রিট থানায়। টানা বৃষ্টিতে ধসে পড়ল গিরিশ পার্কের একটি বাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা। লাইভ লোকেশন শেয়ার করতেই খালি ব্যাংক অ্যাকাউন্ট, এসি সারানোর ফাঁদে প্রতারিত কলকাতার ইঞ্জিনিয়ার। হাইকোর্টে শুনানি চলাকালীন তীব্র বাদানুবাদে জড়ালেন কল্যাণ, মামলা থেকে সরলেন বিচারপতি। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। জোকা আইআইএম এর বয়েজ হোস্টেলে এক তরুণীকে ধর্ষণের অভিযুক্তকে জামিন দিয়েছে আলিপুর আদালত। শান্তিনের পুলিশে হেফাজত শেষে ধৃতকে আদালতে পেশ করা হয়েছিল। সূত্রের খবর, নির্যাতিতা তরুণীর অসহযোগিতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। সব দিক খতিয়ে দেখে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের ধৃত ছাত্রের জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। নির্যাতিতার অসহযোগিতা নাকি পুলিশের তদন্ত, জামিনের নেপথ্যে কারণ কি? শুক্রবার এক অনুষ্ঠানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, আমি যতটুকু জানি তদন্ত ঠিকমতোই এগোচ্ছিল, কিন্তু কিছু কারণ আছে যার জন্য অভিযুক্ত জামিন পেয়েছেন। মেডিকেল পার্ট এবং সিজার অফ ক্লথস এগুলো হয়নি কোনো কারণে, সেগুলো কি কারণে হচ্ছে না বা কি ঘটনা সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। আদালতে অভিযুক্তের জামিনের বিরোধিতা করেছিলেন সরকারি আইনজীবী। ধৃত ছাত্রের জেল হেফাজতের দাবিও জানান। শুনানির সময় অভিযুক্তের আইনজীবী জানান, এক সপ্তাহ হয়ে গেলেও এখনো পর্যন্ত নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়নি, মেডিকো লিগাল পরীক্ষাও হয়নি। তিনি বলেন, ধর্ষণের মতো সংবেদনশীল মামলায় এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযোগ জানার 48 ঘন্টার মধ্যে মেডিকো লিগাল পরীক্ষা হওয়া জরুরি, কিন্তু এক্ষেত্রে পুলিশ সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। সব পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিনের নির্দেশ দেন। আদালত জানায়, অভিযুক্তকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, রাজ্যের বাইরে যাওয়া যাবে না এবং তদন্তকারী অফিসার যখন ডাকবেন তখন হাজিরা দিতে হবে। এবার ধর্ষণের অভিযোগ উঠল কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটে। স্বামী জেলে বন্দি, তাকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনাকর্মীর বিরুদ্ধে। পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। তার অভিযোগের ভিত্তিতে ওয়ার্ডগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম মুজিবুর রহমান, বর্তমানে আসামে কর্মরত। নির্যাতিতা মহিলার বাড়ি বর্ধমানে। বুধবার রাতে পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ পদক্ষেপ করে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয় মুজিবুরকে। ঠিক কি ঘটেছিল? পুলিশ জানিয়েছে মহিলার বয়ান অনুসারে কলকাতার এক গেস্ট হাউসে নিয়ে এসে তার উপর অত্যাচার চালায় অভিযুক্ত। স্বামীর জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি টোপ দিয়ে বীরভূম থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল তাকে। এদিকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ওই মহিলা। তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার সূত্রপাত 1 মাস আগে। বীরভূমের এক বিস্ফোরণ সংক্রান্ত মামলার তদন্তে কেন্দ্রীয় সংস্থা এনআই এর হাতে গ্রেফতার হন ওই মহিলার স্বামী। সেই সূত্রেই মুজিবুর রহমানের সঙ্গে স্বামীর জামিনের ব্যাপারে যোগাযোগ করেন তিনি। বিশদে আলোচনা করে তবেই জামিনের ব্যাপারে সাহায্য করা সম্ভব, কিছুটা এমনই কথা বুঝিয়ে কলকাতায় নিয়ে আসে ওই ব্যক্তি। সুযোগ মতো একদিন কথা বলার জন্য মহিলাকে গেস্ট হাউসের রুমে ডেকে পাঠান মুজিবুর। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। একদিকে জামিনও পান, এদিকে জামিনও পান মহিলার স্বামী। তারপর তিনি জানতে পারেন এই ঘটনার কথা। স্বামীর কথাতেই পুলিশে অভিযোগ জানান নির্যাতিতা। তারপর বীরভূম থেকে মুজিবুরকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা অনেকেই মনে করিয়ে দিচ্ছে 13 বছর আগে পার্কস্ট্রিটে ঘটে যাওয়া এক ধর্ষণের কথা। বাড়ির এসিতে কিছু সমস্যা দেখা দিয়েছিল, তা সারাতে গিয়েই সর্বশান্ত হতে হলো। একটি সাধারণ সার্ভিসিং বুকিং আর তার জেরেই এক মুহূর্তে খালি হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট। ঘটনাটি বিরাটির, যেখানে এক সিভিল ইঞ্জিনিয়ার শিকার হয়েছেন ভয়ঙ্কর সাইবার প্রতারণায়। ভুক্তভোগী ব্যক্তির নাম অভিষেক দাস। গরমে নাজেহাল হয়ে বাড়ির এসি সারানোর প্রয়োজন ছিল তার, তাই তিনি ইন্টারনেটে খুঁজছিলেন কাছাকাছি কোনো এসি সার্ভিসিং সংস্থার নাম্বার। সেখান থেকেই ডায়াল করেন এক নাম্বার যেখানে দাবি করা হয় তারা এসি সার্ভিসিং করেন। খুব দ্রুত একজন টেকনিশিয়ান পাঠানো হবে বলেও জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই এক অজানা নাম্বার থেকে ফোন করে তাকে অনুরোধ করা হয় তার লাইভ লোকেশন শেয়ার করতে, যাতে টেকনিশিয়ান ঠিকানায় পৌঁছতে পারেন। সন্দেহ না করে অভিষেক তা করেনও।
ফোন রাখার আধ ঘন্টার মধ্যে অভিষেক দাস লক্ষ্য করেন তার অ্যাকাউন্ট থেকে একের পর এক 9টি ট্রানজাকশনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা। অভিষেকের অভিযোগ, প্রথমে আমি নিজেই ফোন করেছিলাম ফোন নাম্বারে, তখন বলা হয় ওরা এসি সার্ভিসিং করেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন। পরে দ্বিতীয় একটি নাম্বার থেকে ফোন আসে, সেখানে আমাকে লাইভ লোকেশন দিতে বলা হয়, আমি দিই। এরপর আধ ঘন্টার মধ্যেই আমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়। অভিষেক এরপর বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় এবং বিধাননগর কমিশনারেটের কাছে লিখিত অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ চিহ্নিত করে প্রতারণার ছক বসেছে বহু দূরে, উত্তরপ্রদেশের ইটাওয়া অঞ্চলে। পুলিশের তৎপরতায় ধরা পড়েছে অভিযুক্ত দীপাংশু শ্রীবাস্তব, যিনি এই প্রতারণার মূল চক্রী। সন্দেহ করা হচ্ছে এয়ারপোর্ট থানার পুলিশ উত্তরপ্রদেশে গিয়ে তাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে। এখন চলছে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের মতে এই চক্র আরো বড় এবং এর নেটওয়ার্ক ছড়ানো রয়েছে একাধিক রাজ্যে। এই ঘটনার পর সাইবার বিশেষজ্ঞরা আবারও সতর্ক করেছেন, ইন্টারনেটে খুঁজে পাওয়া যে কোনো সার্ভিস নাম্বারে বিশ্বাস না করতে, কোনো অবস্থাতেই লাইভ লোকেশন কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে, সন্দেহজনক লিঙ্ক বা অনুরোধ এড়িয়ে যেতে। আসলে এখন আর প্রতারণা হচ্ছে না, শুধু ওটিপি বা ব্যাংক লিঙ্ক দিয়ে লাইভ লোকেশনও হয়ে উঠেছে সাইবার অপরাধীদের নতুন হাতিয়ার। কিভাবে এই তথ্য ব্যবহার করে তারা কারো অ্যাকাউন্ট হ্যাক করছে তা পুরোপুরি স্পষ্ট না হলেও একে অপরাধীদের নতুন ট্র্যাপ বলছেন তদন্তকারীরা। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় অভিযুক্ত দুই পুলিশ অফিসার রীনা সরকার ও দীপঙ্কর দেবনাথের জামিন মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে তীব্র বদানুবাদে জড়ালেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার জেরে মামলা থেকেই সরে দাঁড়ালেন বিচারপতি। শুক্রবার এই মামলায় রাজ্যের পক্ষে সওয়াল করে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই দুই পুলিশ আধিকারিককে সিবিআই পক্ষে প্রথম সাক্ষী হিসেবে দেখিয়েছিল, পরে হঠাৎ চূড়ান্ত চার্জশিটে তাদের অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, আদালতের নির্দেশ ছাড়াই তাদের হেফাজতে নেওয়া হয়েছে, যা আইনসঙ্গত নয়। বিচারপতি শুভ্রা ঘোষও সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 4 বছর ধরে সমন জারি হওয়া সত্ত্বেও কোনো গ্রেপ্তার হয়নি, হঠাৎ করে সমন জারি করে গ্রেপ্তার করা হলো কেন? সিবিআই এর আইনজীবী ময়ূক মুখোপাধ্যায় পাল্টা সওয়াল তুলে বলেন, অভিযুক্তরা সমনের জবাব দিয়েছিলেন এবং জামিনের আবেদন করেছিলেন, যা নিম্ন আদালত খারিজ করেছে। তার কথায় এই মামলায় রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে। পুলিশের একাংশ ও রাজনীতির মধ্যে যোগসূত্র ছিল। তিনি আরো দাবি করেন, এটি কলকাতায় ভোট পরবর্তী হিংসার ঘটনা, যার তদন্ত আদালতের নির্দেশে পরে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতের কাছে অন্তর্বর্তী জামিনের আর্জি জানান। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, এই শুনানিতে সময় লাগবে, আমি আগামী 2 সপ্তাহ এখানে নেই, মামলা শুনানির জন্য আরো সময় প্রয়োজন বলে আদেশ দেওয়া সম্ভব নয়। তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেন অন্তর্বর্তীকালীন জামিন দিতে। এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি শুভ্রা ঘোষ। সেই আর্জি তীব্র ভাষায় প্রত্যাখ্যান করে বলেন, আমি এই ধরনের আবেদনে সাড়া দেব না। মিস্টার বন্দ্যোপাধ্যায়, আপনার বক্তৃতা আর সহ্য করব না। এরপর তিনি মামলাটি ফেরত পাঠান সংশ্লিষ্ট বেঞ্চে। জানা গেছে, বিচারপতি আগামী 2 সপ্তাহ ছুটিতে থাকায় এই মামলার পরবর্তী শুনানির দিন এখনো স্থির হয়নি। ফলে জামিনের আর্জি নিয়েই আপাতত অনিশ্চয়তায় রইলেন রীনা সরকার ও দীপঙ্কর দেবনাথ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টির জেরে গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গিরিশ পার্কের একটি পরিত্যক্ত বাড়ির একাংশ। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় প্রাণহানির খবর না থাকলেও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পৌরসভা ও দমকলের তৎপরতায় দ্রুত পৌঁছে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সরিয়ে দেওয়া হচ্ছে